সুপ্রভাত বন্ধুরা, আজকে সকালেই চলে এলাম, রান্নাঘর থেকে ব্লগটি শুরু করছি। আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর সকলেই আজকে এখন নিশ্চয়ই মহিলারা বিশেষ করে রান্নাঘরেই রয়েছেন ব্রেকফাস্ট করতে। আজকে একটু চিড়ের পোলাও দিয়ে ব্রেকফাস্টটা সারবো। এর মধ্যে ক্যাপসিকাম, গাজর, বিনস যত রকম সবজি থাকে আমি একটু একটু করে দিয়ে দিই। একটু পেঁয়াজ, একটু গোটা গরম মশলা, কিশমিশ, কাজুটা দিই না, কেননা কাজুটা না আমার একদম ভালো লাগে না, জানেন তো। আমি পোলাওয়ে কাজু থাকলেও সেটা অ্যাভয়েড করি, পায়েসে কাজু থাকলেও সেটা আমি খাই না। হ্যাঁ, কিন্তু ওগুলোতে তো দিতেই হয়। আমি আর মিস্টার ব্যানার্জি দুটি প্রাণী, তো ওই জন্য আর দিলাম না আজকে কাজু বাদাম। চিড়ের পোলাওয়ে আমি আর দিই না। আপনারাও ঘরে বাইরে সব দুদিক সামলিয়ে দিনটি সুন্দরভাবে শুরু করুন। যারা বাইরে কাজ করেন তারা, হ্যাঁ, আর যারা হাউসওয়াইফ তারাও মনের আনন্দে দিনটিকে শুরু করুন সুস্থভাবে, শান্তিপূর্ণভাবে। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আবার আসছি আপনাদের কাছে। এই যে বন্ধুরা, আমার মিস্টার ব্যানার্জি টিফিন রেডি, চিড়ের পোলাও রেডি। এবার ওনার হাতে দিতে দেরি, হাতে দিয়ে দেবো, উনি খেয়ে নেবেন, নিয়ে আবার উনি অফিসে চলে যাবেন। তারপর আমি আবার দুপুরবেলায় লাঞ্চে কি হবে, কি তৈরি করব সেটা চিন্তা ভাবনা করি, দেখি সবজির ঝুড়িতে কি কি রয়েছে। মাছ তো রয়েছে ফ্রিজে, আর কি করা যায় দেখা যাক। তারপর আবার আসছি আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, এটি না একটু আম গাছ, বেশ সুন্দর ঝাঁকড়া আম গাছ, কিন্তু এবছর সব নতুন নতুন পাতা। আম গাছের ডগায় ডগায় দেখছি নতুন নতুন পাতা, আর একটুও মুকুল হয়নি। আগে শুনতাম যে নতুন পাতা গজালে নাকি আমের মুকুল হয় না, আবার এক বছর আমের মুকুল হলে তার পরের বছর নাকি আমটা কম হয়, ফলনটা সেই গাছে কম হয়। এটা কিন্তু সত্যি কথা। দেখুন, গত বছর কিন্তু এই গাছটিতে ঝুমঝুম করছিল আমের মুকুল, এবছর সব নতুন পাতা, একটিও কিন্তু আমের মুকুল নেই। কথাগুলো কিন্তু কতটা বাস্তব সত্য সেটাই আমি দেখছি আর ভাবছি, আর আপনাদের কাছে শেয়ারও করলাম। সব নতুন নতুন পাতা আম গাছে, একটিও মুকুল নেই। গত বছর ঝুমঝুম করছিল মুকুলে। শেষ বিকেলের আধারে আলোয় আকাশ বাড়ে ধীরে, আঁকা বাঁকা আলোক নামে মেঘের ফাটল ঘিরে, সূর্য লোকায় নিজের আলো রাতের অন্ধকারে। দেখুন বন্ধুরা, আকাশটা ধীরে ধীরে কিন্তু আঁধারে আলো হয়ে আসছে। আবার একটু চলে এলাম বন্ধুরা, সারাদিন একটু একটু করে আপনাদের সাথে ছিলাম, এখন আবার একটুখানি চলে এলাম অভ্যেসবশত সন্ধেবেলায়, পড়ন্ত সন্ধে, রাত্রি প্রায় 8টা হচ্ছে এখন। তারপর আপনারা সারাদিন কিভাবে কাটালেন? কর্মব্যস্ততার মধ্যে দিয়ে নিশ্চয়ই খুব সুন্দরভাবে কাটালেন এবং সুস্থভাবে কাটালেন। আমারও মোটামুটি কাটলো। বেড়ানোর গল্প করেছিলাম অনেকটাই আপনাদের সঙ্গে। তারপর আমরা তিরুপতি থেকে আমরা চেন্নাই গিয়েছিলাম। চেন্নাইয়ে যাওয়ার পর আমরা হোটেলে ওঠার পর সবাই অনেকে ওখানে একটু মিউজিয়াম দেখতে চলে গেল, কয়েকটা পরিবার। এগুলো সব আমরা জানতে পারি কখন? ওই লাঞ্চের টেবিলে আর ডিনারের টেবিলে এসবগুলো সব একত্রিত হয়ে সব কে কোথায় ঘুরলো জানা থাকে অনেকের। সব আগে এসেছেন অনেকে, অনেকবার করেই এসেছেন, কন্যাকুমারী তো অনেকবারই ঘুরেছেন, এসেছেন। হ্যাঁ, তো দেখলাম কয়েকটি ফ্যামিলি অলরেডি লাঞ্চ করার আগেই তারা ওখানকার মিউজিয়াম ঘুরে এলো চেন্নাইয়ে। তারপর বিকেলবেলায় আমি বললাম একটু ঘুরতে গেলে হয়। তখন তো প্রথম তখন শরীরে এনার্জি রয়েছে, এনার্জিটা ডাউন হয়নি। শেষের দিকে এনার্জিটা যেমন ডাউন হয়ে গিয়েছিল, প্রথম দিকে এনার্জিটা ডাউন হয়নি। চলো আমরাও একটুখানি ঘুরে আসি। যে তারপর আমরা খাওয়া দাওয়ার পর বিকেলবেলায় আমরা কয়েকটি ফ্যামিলি মিলে, ওরা চেন্নাইয়ের বিকেলবেলায় যাবে মেরিনা বিচে গিয়ে ওখানে নিয়ে গেল আমাদের। মেরিনা বিচে গিয়ে ওখানে স্ন্যাক্স আর কফি যেগুলো দেয় সেগুলো আমাদের দিয়ে দিল। ওই বিচের তো বিশাল সমুদ্র বিচ, আর জল অনেক দূরে, জল তো প্রায় দেখাই যাচ্ছে না।
তো যাই হোক, ওখানে সব বসার জায়গা রয়েছে, সেখানে আমরা ওই ফিশ কাটলেট, তারপর কফি সব খেলাম। খেয়ে দিয়ে আমরা টোটো রিজার্ভ করলাম, বেশ কিছু পরিবার মিলে আমরা টোটো রিজার্ভ করলাম। তা টোটো রিজার্ভ করে ওই রকম ওই 4 জন করে করে টোটোতে করে আমরা ওখানে একটি মন্দির রয়েছে খুব সুন্দর, প্রায় মীনাক্ষী টেম্পলের আদলেই, ছোট মীনাক্ষী টেম্পল, খুব বড়, মানে তখন লাগলো আর কি, মীনাক্ষী টেম্পলে, ছোট মীনাক্ষী টেম্পল বলছি না, সেরকম একটি মন্দির রয়েছে, কারুকার্য খচিত। আর সেই মন্দিরটি খুব ভালোভাবে দর্শন করলাম অনেকক্ষণ ধরে, এবং ওদের সন্ধেবেলায় সেই সানাই নিয়ে, ঢাক ঢোল নিয়ে, সানাই নিয়ে ওদের আরতি হয়, সেই আরতিটা দেখলাম। তারপর ওখানে একটি রামকৃষ্ণ মিশন মঠ আছে, সেই মঠটি ঘুরলাম, খুব সুন্দর। তখন শীতকাল তো, একটু ফুলের চাষ রয়েছে, গাঁদা ফুল টুল সব রয়েছে, ভালো লাগলো। তারপর একটি চার্চ রয়েছে, খুব বিখ্যাত একটি চার্চ, সবাই জানেন, যারা চেন্নাই যান, চেন্নাই তো সবাই যায় আজকাল। চার্চটি ঘুরলাম, খুব সুন্দর চার্চটি, রাতের আলোতে ঘুরেছি তো আরও ভালো লাগছে, চারিদিকে রং বেরঙের আলো। সেই চার্চটি ঘুরে দেখলাম, কিছু ছবি টবি তুললাম। হ্যাঁ, আর তারপর আবার আমরা মেরিনা বিচে এলাম। তা আমার সঙ্গে সহযাত্রী, আমরা যারা টোটোতে করে গেছিলাম, বললো আমারও ইচ্ছা যে সমুদ্র তীরে এসেছি, সবই গর্জনও একটু একটু শুনতে পাচ্ছি, কিন্তু সমুদ্রের জলটা দেখবো না, তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে আমরা যখন ফিরে এলাম টোটো করে। দিয়ে বালির চট দিয়ে হাঁটতে 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 আমি এবং আরেকটি পরিবার ঠিক জলের কাছে আমরা চলে গেলাম। রাত্রিবেলায় জলের গর্জন, সমুদ্রের জলের গর্জন এবং সমুদ্রের ঢেউ আছড়ে আছড়ে পড়ছে, বেশ খানিকক্ষণ আমরা বসলাম ওখানে রাতের অন্ধকারে। হ্যাঁ, তারপর এজেন্সি লোকেরা একটু ফোন টোন করতে লাগলো যে আপনারা চলে আসুন, সবাই এসে গেছে, বাসে বসে গেছে, এবার রওনা দেবো আমরা। তারপর আস্তে 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 আমরা চলতে শুরু করলাম। লাইট হাউসে গিয়েছিলাম, লাইট হাউসের ওপর থেকে মেরিনা বিচটা খুব ভালো লাগে, পুরোটা দেখা যায়, সেটা দেখলাম। দেখে আমরা তারপর রাত্রিবেলা আমরা বাসে ফিরে গেলাম, আস্তে আস্তে হেঁটে হেঁটে বালির মধ্যে দিয়ে। হ্যাঁ, হাঁটা তো একটু মুশকিল বালির মধ্যে দিয়ে, তো তার মধ্যে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওরা ভাবছে কি, আমাদের ট্রাভেল এজেন্সির ম্যানেজার এবং আমার কর্তা আগেই পৌঁছে গেছিলেন, ও ভাবছে বোধহয় রাস্তা হারিয়ে ফেলেছে। ওরা দুজনে দুদিকে চলে গেছে, বোধহয় রাস্তা হারিয়ে ফেলেছে, কিন্তু আমরা তো একে অপরকে ধরে হাঁটছি, বালির চরে তো একা একা হাঁটার সাহসও তো নেই, এত বালির মধ্যে পা দেবে যাচ্ছে। দিয়ে তারপর ওরা খুঁজতে বেরিয়েছে আমাদেরকে, তারপর আমরা পৌঁছে গেছি, তখন অলরেডি পৌঁছে গেছি। দিয়ে আমরা বাসে উঠলাম, এসে আবার হোটেলে বসলাম, হোটেলে এসে ফিরে লাঞ্চ হলো, সব গল্প টল্প হলো, লাঞ্চের টেবিলে তো আমাদের সব একত্রিত হয়ে আমরা, ডিনার হলো, সরি কিছু মনে করবেন না, ডিনারে আমরা সবাই একত্রিত হই এবং একত্রিত হয়ে সব গল্প গুজব হয়। তারপরের দিন আমরা গেলাম মহাবলীপুরম। এবার মহাবলীপুরমের তো একটা আলাদা ঐতিহ্য রয়েছে, ওটা ইউনেস্কোর আন্ডারে। হ্যাঁ, স্থাপত্য শিল্প তার তো খুব বিখ্যাত। কাজেই মহাবলীপুরম সম্পর্কে একটা এক্সাইটমেন্ট তো ছিলই আমার মধ্যে, প্রত্যেকের মধ্যে আশা করি ছিল, আমার মধ্যেও ছিল। তারপর মহাবলীপুরম পৌঁছিয়ে ওখানে মন্দিরের উদ্দেশ্যে টিকিট কেটে সব রওনা হলাম দেখতে। খানিকক্ষণ গিয়ে যখন মন্দিরের ওখানে গেলাম, তখন আমাদের যিনি ম্যানেজার ছিলেন তিনি বললেন, জানেন তো এই মন্দির চত্বর ছিল 5টি টোটাল, 4টি চলে গেছে জলের তলে, মানে চারিপাশে বঙ্গোপসাগর, জলের তলে, আর এই একটিই রয়েছে। তখন শুনে না মনটা খুব খারাপ হয়ে গেল, আলাম তাহলে তো ক্যালকুলেশন অনুযায়ী এইটিও চলে যাবে ধীরে ধীরে জলের তলে, এটিও তো আর থাকবে না। এই করতে করতে আস্তে আস্তে আমরা মন্দির চত্বরে চলে গেলাম। অপূর্ব তার স্থাপত্য শিল্পের নিদর্শন, অপূর্ব সৌন্দর্য, চতুর্দিকে পাথর কেটে কেটে সব করা স্থাপত্য শিল্প। আর শিবের পুজো হয় ওখানে, ওখানে পূজিত দেবতা হচ্ছেন শিব। হ্যাঁ, তো শিবের একটি খুব বড় শিবলিঙ্গ রয়েছে, সেটিও দেখলাম। হ্যাঁ, দেখে চারিপাশ ঘুরে খুব ভালো লাগলো, ছবি টবি তুললাম, খুব সুন্দর। সেই খানিকটা কলিঙ্গ আমরা ঘুরতে গিয়েছিলাম, কলিঙ্গর মতো মনে হচ্ছে খানিকটা। যেমন ভগ্ন একটা স্থাপত্য শিল্প, ঐতিহাসিক হিস্টোরিক্যাল প্লেস হলে ঠিক যেরকম হয় সেরকম স্থাপত্য শিল্প, অসাধারণ। তারপর ওখান থেকে গেলাম ওই ভীমের রথ বলে, পঞ্চরথ বলে একটি জায়গা আছে, সেটি দেখালো এজেন্সির লোকেরা, সেখানে নামলাম। সেখানে প্রচুর মানে ওই রকমই স্থাপত্য শিল্পের নিদর্শন, আর গুহা মন্দির সব
প্রত্যেকের নামে নামে মহাভারতের যে রয়েছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, সকলের নামে নামে রয়েছে একটা করে গুহা মন্দির। হ্যাঁ, আর এটি শোনা যায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করা হয়েছিল। ভীমের পঞ্চরথ বলা হয় এটিকে। সেটিতে অনেকক্ষণ সময় আমরা কাটালাম, অনেকক্ষণ ছবি ফটোশ্যুট হলো আমাদের সব। হ্যাঁ, খুব ভালো লাগলো মনটা। তবে আমার ওই ওই মন্দিরটি, 4টি মন্দির জলের তলে চলে গেছে, আর এই একটি মন্দিরই আছে। ওইটা শোনার পর থেকে মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। চারিপাশে তো বঙ্গোপসাগর আছে, পড়ছে তার ঢেউ, তবে যাওয়া যাচ্ছে না। নির্দিষ্ট কিছু বিচ রয়েছে, সেগুলোতে যাওয়া যায়, তাছাড়া চারিপাশ সব ঘেরা, হ্যাঁ, প্রোটেকশন দেওয়া। ওইটা শুনে মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল। তারপর সব দেখা হলো ওগুলো। মহাবলীপুরম জায়গাটা পল্লব রাজাদের আমলের সময়ের স্থাপত্য শিল্প অসাধারণ একদম। দেখে আবার আমরা ওখানে ব্রেকফাস্ট সারলাম, ওরা ব্রেকফাস্ট দিল। ব্রেকফাস্ট সেরে আমরা আবার গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে আমরা তখন গেলাম ওই কন্যাকুমারী উদ্দেশ্যে আমরা রওনা হলাম তখন। হ্যাঁ, এই হলো মোটামুটি আপনাদের প্রায় সবটাই আমি বলে ফেলেছি আমার আগের ব্লগে, এবং আজকে মিলে প্রত্যেকটা জায়গায় আমি বলে ফেললাম। সবকটা ভালো লেগেছে, প্রত্যেকটা জায়গা খুব ভালো লেগেছে ঘুরতে বেড়াতে, এবং দর্শন মন্দিরের প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে। এবং দায়িত্ব সহকারে আমাদের এজেন্সির যারা রয়েছিলেন তারা খুব দায়িত্ব সহকারে আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে দিয়েছেন, মন্দির সব প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে দিয়েছেন। আপনাদের অনেকেরই নিশ্চয়ই ঘোরা এগুলো, আর যাদের ঘোরা নাই তারা একবার যাবেন, গিয়ে ঘুরে আসবেন। হ্যাঁ, অনেকে বলছে সাউথ ইন্ডিয়ান খাবার খুব খাইলি, ওগুলো তো হজম হয়, ওগুলো তো অসুবিধা হয় না। না, আমরা সাউথ ইন্ডিয়ান খাবার তো আমরা প্যাকেজ ট্যুরে গেছিলাম, ওখানে যথারীতি ওই আলু পোস্ত, ডাল, ভাত, মাছ, চিকেন, মাটন এসব দিয়েই হয়। ওখানে কোনো সাউথ ইন্ডিয়ান খাবার খাইনি। শুধুমাত্র ওই বিশাখাপত্তনম স্টেশন দিয়ে যখন ট্রেন পার হচ্ছিল তখন শুধুমাত্র আমরা, আমার হাজব্যান্ড একবার ট্রেন থেকে নেমে ওই আমার জন্য 2টো ইডলি নিয়ে এসেছিল। তো স্টেশনে ইডলি তো খুব ভয় ভয় খেয়েছেন, তো ইডলি যেহেতু সেহেতু হজমের সমস্যা হয় না, ওইটা খেয়েছিলাম সাউথ ইন্ডিয়ান খাবার বলতে। আমি এছাড়া ওখানে কিছুই খাইনি, ওই এজেন্সির খাবার দাবারই সব খেয়েছিলাম। এই হলো আমার তামিলনাড়ু ট্যুরের গল্প। হ্যাঁ, তারপর আজকে তাহলে এই পর্যন্তই রইল ব্লগটি। এখানেই শুভরাত্রি জানাচ্ছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটি দেখবেন, পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।